মক ফাইভ ফাইভের পেপার ওয়ান এর ফিডব্যাকের দ্বিতীয় অংশটা আমি দিচ্ছি, সেকশন বি। মানে রচনা রচনা নিয়ে আলোচনা করছি। রচনা নিয়ে আলোচনার অনেকটা জায়গা আছে, আজকে সবগুলো খাতে আমি চেক করলাম, এবং চেক করার পর আসলে রচনা নিয়ে অনেকগুলো কথা এখনো রয়ে গেছে, এবং এতদিন বলার পরও কেন তোমরা এই জায়গাতে সমাধানগুলো করতে পারছো না সেটা নিয়ে আসলে আমি একটু চিন্তিত। রচনার ক্ষেত্রে দেখো, এবারের, আমি তো প্রথমেই বললাম, আগের ভিডিওতে বললামই যে এবারের মকের রেজাল্ট ভালো, কিন্তু ভালো হলেও সেক্ষেত্রে পেপার ওয়ানে কিন্তু অনেক লেকিংস থেকে যাচ্ছে এবং কিছু কিছু ভুল থেকে যাচ্ছে। এই ভুলগুলো কিন্তু পরবর্তীতে আমাদের ও লেভেল 2026 এর ফাইনাল পরীক্ষা যখন আমরা দিচ্ছি, তখন কিন্তু আমাদের রেজাল্টের উপর একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। আমি নাম্বার কম দেই কিংবা দেই না এরকম নিয়ে অনেক কথা তোমরা বলো, কিন্তু সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনটা রচনা বুঝতে পারা। রচনা তিনটা বুঝতে পারার উপরে নির্ভর করে আমরা কত নাম্বার নিয়ে আসবো। প্রায় 200 শব্দের 60 নাম্বারের একটা রচনা লেখা, এটা আসলে কোনো ব্যাপার না, আসলে খুবই সহজ, এবং মোটামুটি লিখলে 40-45 পেয়ে যাওয়া যায়। আমার কাছে 45, আমি 45 দিলে তোমরা খুশি হও, কারণ আমি 45 তোমরা মনে করো অনেক নাম্বার দিচ্ছি। হ্যাঁ, আমার হিসেবে অনেক নাম্বার এই কারণেই যে এই যে 60 নাম্বার, এখানে কিন্তু তোমার ভাষা ভাষা জ্ঞান, তারপর হচ্ছে তোমার টপিক সম্পর্কিত ধারণা এবং লেখার যে অ্যাকুরেসি, এগুলোর উপর বেস করে কিন্তু নাম্বার গুলো দেওয়া হয়। সেক্ষেত্রে অ্যাকুরেসির ব্যাপারটাকে খুবই গুরুত্বের সাথে দেখা হয়, যে মানে তুমি কি টু দি পয়েন্টে লিখছো কিনা, যেটা বলা হয়েছে তুমি কি ঠিক সেই টপিকে লিখতেছো কিনা, এবং রচনার ধরনটা তুমি বুঝেছো কিনা, এবং সেখানে তোমার টু দি পয়েন্টে তুমি যেতে পেরেছো কিনা। তাহলে দেখো, এখানে তিনটা রচনা আছে। আমি সব সময় বলি, রচনাগুলো যখন তুমি দেখবে তখন তোমাকে আগে ডিসিশন নিতে হবে যে তিনটার কোনটা কোন ধরনের রচনা। সবাই সব রকমের রচনায় লিখেছো, তবে ম্যাক্সিমামের ক্ষেত্রে আমি দেখেছি যে 4 নাম্বারটা অ্যাভয়েড করার চেষ্টা করছো। একজন মনে হয় 4 নাম্বারটা লিখেছে, আর 3 এবং 5 লেখার সংখ্যা বেশি। 5 নাম্বার সবচেয়ে বেশি মানুষ লিখেছে। তাহলে আমরা যদি রচনাগুলো কোন ক্যাটাগরিতে পড়ে সেটা নিয়ে যদি একটু আলোচনা করি, আমি জাস্ট তোমাদের কয়েকটা পয়েন্ট ধরিয়ে দিব, রচনার ইন ডিটেলে যাচ্ছি না, সেটা তোমরা একটু পড়ে নেবে, একটু দেখে নিবে। কিন্তু আগে রচনাটা বোঝার চেষ্টাটা করতে হবে। প্রথম টপিকটা ছিল যে ছাত্র জীবনে কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা। তাহলে ছাত্র জীবনে কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা, এটা কি ধরনের রচনা আমরা জানি। এটাকে আমরা বলি, মানে আমার কাছে যারা পড়ো তাদেরকে আমি বলেছি যে এটাকে আমি টপিক বেসড এসে বলছি, মানে যেটাকে বস্তুনিষ্ঠ রচনা বলা হয়, যেটাকে কেউ তোমরা ইনফরমেটিভ এসে বলতে পারো। টপিক বেস যা বললাম সেটা, এই ধরনের রচনা হচ্ছে ছাত্র জীবনে কর্মমুখী শিক্ষার প্রয়োজন। আমাদের কিন্তু একটু মনোযোগ দিয়ে এই বিষয়টা দেখতে হবে। আমি বারবার বলছি যে কোনটা কোন ধরনের রচনা, এবং তুমি কি সেই ধরনের ভাবে করে লিখতেছো কিনা, এবং খুবই টু দি পয়েন্টে আসো কিনা, সেইগুলোর উপর বেস করে কিন্তু নাম্বারের উপর বড় একটা ইম্প্যাক্ট ফলে। এবং সত্যি পরে সেটা তোমরা দেখতে পারবে যখন ফাইনাল পরীক্ষার রেজাল্টটা পাবে, এবং সেখানে তোমার রচনা পেপার ওয়ান এর মার্কিং দেখবা, আমারটার সাথে কম্পেয়ার করবা, তখন তোমরা বুঝতে পারবো আমি কি নাম্বারটা কম দেই নাকি আসলে এখানে কোনো বিষয় আছে। তাহলে দেখো এখানে কি, এর পরের টপিকটা কি আছে, তোমার পছন্দের কোনো একজন জ্ঞানী ব্যক্তির বা মনীষীর জীবন এবং আদর্শ। তোমার পছন্দের কোনো জ্ঞানী ব্যক্তি, কোনো নলেজেবল পার্সন, কিংবা খুব ফেমাস কোন একজন মানুষ, তার জীবন এবং আদর্শ। ঠিক আছে, তো এইটা তাহলে কোন ধরনের রচনা হতে পারে? আমরা তোমার পছন্দের একজন বলতেছি, একজন জ্ঞানী ব্যক্তি মনীষীর জীবন এবং আদর্শ, এটাকে আমরা কি ধরনের রচনা আমরা ধরতে পারি? এটা কিন্তু একটা চিন্তার বিষয় আছে, এটা কি ব্যক্তিগত রচনা নাকি টপিক বেস রচনা, এটার মধ্যে কিন্তু একটা কনফিউশন হচ্ছে। আমরা এটাকে দুইটা টপিকই ধরি আমরা, যে এটাকে কেউ কেউ আমাদের মনে হচ্ছে তোমার পছন্দের কোনো একজন জ্ঞানী ব্যক্তির বা মনীষীর জীবন এবং আদর্শ, তাহলে এটা আসলে কি? তোমার যেহেতু বলা আছে আমার পছন্দ, তো সেই অনুযায়ী তো এটা ব্যক্তিগত হয়তো পার্সোনাল এসে হতেই পারে। আমি এটাকে পার্সোনাল এসে হিসেবে লিখছি, ব্যক্তিগত রচনা। কেউ কেউ আবার প্রশ্ন করতে পারো যে স্যার, কিন্তু এখানে তো আসলে একজন জ্ঞানী ব্যক্তির জীবন এবং আদর্শকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এটা থেকে তো আমার কাছে অনেকটা টপিক বেস এসে মনে হচ্ছে। আমি তার কথা মেনে এটাকে এখানে পাশে টপিক বেসড এসেও লিখে রাখছি। এরপর আমাদের 3 নাম্বারটা চলে যেতে হবে। 3 নাম্বারটা যদি আমরা দেখি, মানে রচনার 5 নাম্বার রচনা, আমাদের তৃতীয় রচনা, তুমি ভবিষ্যতে ভবিষ্যতে জীবনে কি হতে চাও এবং তার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করা উচিত। তুমি ফিউচার লাইফে কি হতে চাও
এবং তার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করা উচিত, মানে তোমার নিজেকে প্রস্তুত করা উচিত। এখন এটা তো অবভিয়াসলি এটা একটা পার্সোনাল এসে, আমরা লিখি পার্সোনাল এসে মানে হচ্ছে ব্যক্তিগত রচনা। আর কি কিছু মনে হচ্ছে একটু ভেবে দেখো, এটাকে কি কোনোভাবে টপিক বেসিসে বলা যায়, কিংবা টপিক বেসিসে ধরনের মতো করে কি এটা বলতেছে তোমার ফিউচার প্ল্যান, তোমার ভবিষ্যৎ কি হতে চাও? এটা কিন্তু টপিক বেস কোনোভাবে হচ্ছে না। তাহলে আমরা দেখতেছি আমরা দুইটা পার্সোনাল এসে এবং একটা টপিক বেস এসে পাচ্ছি। আবার ওইটা টপিক বেস ওটা হতেও পারে, মানে তিনটার মধ্যে পার্সোনাল এসে দুইটা হতে পারে, টপিক বেস রচনা দুইটা হতে পারে। কিন্তু একটা রচনা আমরা মিসিং করে যাচ্ছি, সেই মিসিং রচনাটা হচ্ছে, আমি বলেছি যে তিন ধরনের রচনা আসবে, এইটুকু তুমি গ্যারান্টি থাকতে পারো। তাহলে আরেকটা আমরা মিসিং করে যাচ্ছি, সেটা হচ্ছে মতামতধর্মী রচনা, মানে ওপিনিয়ন বেস এসে। ওপিনিয়ন বেস এসে, তাইলে এখন দেখো, আমাকে এই তিনটার মধ্যে কোনো একটা রচনার ভেতরে, কোনো একটা রচনাতে আমার মতামত ধর্মী টপিকটা বসাতে হবে। মানে টপিক বেস, পার্সোনাল অ্যান্ড ওপিনিয়ন বেস, এই তিনটা রচনাই থাকবে। তাহলে আমরা একটু ভেবে দেখি, ছাত্র জীবনে কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা, এটা কি মতামত ধর্মী রচনা হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। কিন্তু তাহলে সেটা এইভাবে থাকতো না, এটা একটু ভিন্ন ভাবে থাকতো। সেখানে বলা হতো ছাত্র জীবনে কর্মমুখী শিক্ষা আবশ্যক, তুমি কি মনে করো, কিংবা তোমার মতামত, মানে কোন একটা স্টেটমেন্টের মতো করে লেখা থাকতো, একটা লাইনের মতো করে লেখা থাকতো। এখানে কিন্তু টপিকের মতো করে লেখা, ছাত্র জীবনে কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা। যদি লেখা থাকতো ছাত্র জীবনে পড়ালেখার পাশাপাশি কর্মমুখী শিক্ষাও প্রয়োজন, তাহলে কিন্তু এটা মতামত ধর্মী একটা স্টেটমেন্টের দিকে চলে যেত। এরকম ভাবে কিন্তু দেয় না, তার মানে এটা মতামত ধর্মী রচনা হতে পারে না। তোমার পছন্দের কোন একজন জ্ঞানী ব্যক্তি বা মনীষীর জীবন এবং আদর্শ, এটা টপিক বেস হতে পারে কিন্তু মতামত ধর্মী কিন্তু হতে পারে না। আমরা বুঝতে পারছি একজন জ্ঞানী ব্যক্তির জীবন এবং আদর্শ সম্পর্কে জানতে চাচ্ছে, বলা হয় নাই যে জ্ঞানী ব্যক্তিরাই জীবনের গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, কিংবা একজন জ্ঞানী ব্যক্তির প্রভাবে আমরা বড় হয়ে উঠি, কিন্তু এরকম কোনো স্টেটমেন্ট এখানে দেওয়া হচ্ছে না। এখানে টপিক বলে দেওয়া হচ্ছে, কিন্তু তোমার পছন্দটাও বলে দেওয়া হচ্ছে। তো এটাকে আমরা পার্সোনাল এসে কিংবা টপিক বেস ধরতে পারছি, মতামত ধরতে পারছি না। তার মানে রচনা 3 এবং রচনা 4 এটা কখনোই মতামতধর্মী রচনা না। কিন্তু আমাদের পরীক্ষায় একটা মতামতধর্মী রচনা আসবে। তাহলে তুমি দেখো তুমি ভবিষ্যৎ জীবনে কি হতে চাও এবং তার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করা উচিত। এটা ঠিক মতামত না হলেও, তো মানে একটা ওপিনিয়ন, মানে এটা আর্গুমেন্টিভ না, কিন্তু একটা একটা ওপিনিয়ন যে তুমি আসলে ডাক্তার হতে চাও, আসলে এর জন্য তোমাকে কিভাবে নিজেকে প্রস্তুত করা উচিত। তো এটা কিন্তু একটা তোমার মন্তব্য, তোমার একটা ওপিনিয়ন, একটা ফিডব্যাক, মানে ফিডব্যাক না, সরি, একটা কমেন্ট ধর্মী কিন্তু হচ্ছে রচনাটা। তো তাইলে আমরা যদি এইটাকে মতামত ধর্মী রচনা হিসেবে স্বীকৃতি দিই, মেনে নেই যে এটা মতামত ধর্মী রচনা, সরি, তাহলে এটা মতামত ধর্মী রচনা হিসেবে কিন্তু আমরা পেয়ে গেলাম। এইটা যদি মতামত ধর্মী রচনা হয়, তাহলে উপরের দুইটার মধ্যে কোনটা পার্সোনাল এসে হওয়ার সম্ভাবনা বেশি? পার্সোনাল এসে অবশ্যই, কারণ ওই 3 নাম্বারটা পার্সোনাল এসে হওয়ার চান্স নাই, তার মানে 4 নাম্বারটাই পার্সোনাল এসে। টপিক বেস, পার্সোনাল এসে, ওপিনিয়ন বেস। তাহলে দেখো এইভাবে করে না রচনাকে ডিটেক্ট করতে পারা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। তোমাকে 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে একটা চিঠি, একটা রচনা লেখার জন্য, তুমি 2 ঘন্টার মধ্যে কেন লিখতে পারবা না? অবশ্যই লিখতে পারবা। 1.5 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে। মনে রাখতে হবে ক্যামব্রিজ এর ফাইনাল পরীক্ষার দিন তোমাকে কিন্তু 2 ঘন্টাই থাকতে হবে ওখানে। তুমি 1 ঘন্টায় লিখে ফেললে, বাকি 1 ঘন্টা ঘুমাতে পারো, বসে থাকতে পারো, ঝিমাতে পারো, কিন্তু তোমাকে ওই 2 ঘন্টায় থাকতে হবে। তাহলে 2টা ঘন্টার নিচে পরীক্ষা সব লিখে বসে ঝিমানোর থেকে বেটার পুরো সময়টা ইউটিলাইজ করা, একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত নিজের লেখাটাকে নিয়ে যাওয়া, লেখাটাকে হাতে লেখাটাকে পরিষ্কার ভাবে লেখা, কাটাকাটি কম করা, প্ল্যানিং এর জন্য বেশি সময় রাখা, এগুলো কিন্তু করা উচিত। তাহলে তখন তোমাকে এই রচনা দেখার সময় এই ভাবনাটা ভাবতে হবে যে 3টা রচনার মধ্যে কোন রচনাটা কোন ধরনের রচনা। প্রথম কাজ, কোন রচনাটা কোন ধরনের রচনা। আমি বলতেছি না যে তুমি ব্যক্তিগত রচনার প্রস্তুতি নাও, আমি বলতেছি তুমি সব ধরনের রচনারই প্রস্তুতি নাও। কিন্তু তোমাকে দেখতে হবে যে চিন্তা করতে হবে এই 3টা টপিকের ভিতরে কোন টপিকটা আমার জন্য বেশি নলেজেবল, আমি কোন বিষয়টায় বেশি নলেজেবল।
ছাত্র জীবনে কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা, হয়তোবা বাসা থেকে একটু পড়ে আসলা, আমার কাছে পড়লা কিংবা আলোচনা করলা, জানো, সেই হয়তো জানা একটু জানা এটার উপর বেস করে কি তুমি এই রচনাটা লিখতে নিবা? 60 মার্কের একটা কোশ্চেনের অ্যান্সার, পুরো পরীক্ষা 200 নম্বরের পরীক্ষার মধ্যে 60 মার্ক, মানে ম্যাক্সিমাম মার্ক ক্যারি করতেছে যে টপিকটা, সেই টপিকটাকে কতটা গুরুত্ব ছাত্র দেওয়া উচিত বলে তুমি মনে করো? সেটা ভেবে তোমাকে দেখতে হবে যে তুমি কি কর্মমুখী শিক্ষা সম্পর্কে জানো কি না, তারপর তুমি এটা লিখতে নিবা। তোমার পছন্দের কোন একজন জ্ঞানী ব্যক্তি বা মনীষীর জীবন এবং আদর্শ, সেটা ব্যক্তিগত হলেও ওই যে টপিক বেস একটা ভাব যে রয়ে গেছে, টপিক বেস ভাবটা কিন্তু থেকে যাবে। তোমাকে কোন একজন জ্ঞানী ব্যক্তি কিংবা একজন মনীষীর সম্পর্কে জানতে হবে, তার আইডিওলজি সম্পর্কে, তার আদর্শ সম্পর্কে তোমাকে জানতে হবে, দেন তুমি এটা লিখতে যাবা। তাহলে এখানেও কিন্তু তোমাকে জানতে হবে তুমি ভবিষ্যৎ জীবনে কি হতে চাও, তার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করা উচিত। এটা একটু ফ্রিডমের একটা টপিক, এটা নিয়ে আসলে একটু নিজের মতো করে লিখে দেওয়া যায়। আমি বেশ ভালো নাম্বারই দিয়েছি অনেককে, মানে আমার ম্যাক্সিমাম নাম্বার পর্যন্ত কিন্তু আমি দিয়েছি যে এই টপিকটার উপর লিখে। কিন্তু তাও আমার অনেক অবজেকশন আছে, অবজেকশন থাকার পরও তোমার লেখা, মানে তাদের লেখাগুলো ভালো হয়েছে দেখে আমি কিন্তু ভালো মার্কস দিয়েছি। এবার আমি এই পয়েন্ট গুলো নিয়েও কথা বলবো যে আসলে কোনটার জন্য কি লেখা প্রয়োজন ছিল। একটু মনোযোগ দিয়ে শুনবে, আমি লিখতে যাচ্ছি না, আমি সেভাবে টাইপ করতেছি না, আমার কথার ভেতর থেকে একটু মনোযোগ দিয়ে শুনে তোমরা সেগুলো নিয়ে লিখতে পারবে। তো ছাত্র জীবনে কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে যে লিখলে, তাকে বলি যে এটা টপিক বেসড রচনা। তাহলে টপিক বেসড রচনার টোনটা কি? আমরা কেউ কেউ লিখেছে এরকম ছাত্র জীবনে কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা, যে অনেকে আছে ছোটবেলা থেকে শুধু পড়ালেখা করে, পড়ালেখা করার পর তারপর বড় হয়ে কাজ করতে গিয়ে দেখে আর কাজ করতে পারছে না। তখন কারণ সে কাজগুলো বুঝতেছে না কিংবা কাজের সাথে নিজেকে আহ, মানিয়ে নিতে পারছে না, তাই তার ছোটবেলায় আসলে শুধু পড়ালেখা না কর্মমুখী শিক্ষাও দরকার ছিল। এই যে এভাবে বলতেছো, এইভাবে লিখতেছো, এটা কিন্তু টপিক বেস রচনার টোন না। আমি বারবার বলতেছি, আমি কেন জানি যাই না তোমরা টপিক বেস রচনার টোনটা ধরতে পারো না। টপিক বেস একটা জাস্ট একটা আর্টিকেল লিখতেছো, তুমি যখন একটা সাইন্টিফিক আর্টিকেল কিংবা কোনো একটা টপিক কে রিলেট করে লিখতেছো, সেখানে আমি তুমি সে এগুলো তো আমরা আনবো না। থার্ড পার্সনের টু দি পয়েন্ট আমি লিখবো। ছাত্র জীবনে কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা, তাহলে আমাকে বের করতে হবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ কি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে কর্মমুখী শিক্ষা। তাহলে আমার ইন্ট্রোডাকশনে লিখতে হবে কর্মমুখী শিক্ষা কি। আমার তো ওপিনিয়ন দেওয়ার দরকার নাই, কর্মমুখী শিক্ষা ছাড়া মানুষ কাজে যেতে পারে না, এটা তো আমার মন্তব্য, এটা তো মন্তব্য ধর্মী রচনা না। এখানে আমাকে লিখতে হবে কর্মমুখী শিক্ষা কি। তাহলে কর্মমুখী শিক্ষা কি এটাকে আপনারা জানেন? যে কয়েকজন লিখছেন তার মধ্যে 50% মানুষই কর্মমুখী শিক্ষা মানে বুঝেন না, তাও লিখে ফেলছেন। আমি নাম্বারও তাও কিছু দিয়েছি। তাহলে এটা কিন্তু ঠিক হয় না, এইভাবে কিন্তু লেখা উচিত না, ক্যামব্রিজ কিন্তু নাম্বার দিবে না। তাহলে কর্মমুখী শিক্ষা মানে কি? কাজ শেখা, মানে প্র্যাকটিক্যাল ভোকেশনাল। এটা মানে বুঝেন যে আমি মোবাইল মেরামত করতে পারি, আমি ইলেকট্রিকের কাজ পারি, ঘরে কারেন্টের কোনো সমস্যা হলে এটা আমি ঠিক করতে পারি, আমি রেফ্রিজারেটর ঠিক করতে পারি, আমি মোবাইল ঠিক করতে পারি, ল্যাপটপ ঠিক করতে পারি, কম্পিউটার ঠিক করতে পারি, এই ধরনের, আমি সেলাই করতে পারি, আমি রান্না করতে পারি। মানে এই ধরনের কাজ যেগুলো যেগুলো পুরো কাজের সাথে রিলেটেড, সেই ধরনের শিক্ষাটা, এইটা ছাত্র জীবনের এটার প্রয়োজনীয়তা। তাহলে আমাকে সবার আগে কর্মমুখী শিক্ষা কি এইটা নিয়ে লিখতে হবে। কর্মমুখী শিক্ষা কেন দরকার সেটা নিয়ে লিখতে হবে। তারপর লিখতে হবে ছাত্র জীবন থেকে কেন এটা আমাদের ব্যবহার করতে হবে। আমাদের পাঠ্য বইতে আমরা যে শিক্ষায় এখন বর্তমানে আছে, আমাদের যে সাধারণ শিক্ষা, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভাষণ, সবগুলোই সাধারণ শিক্ষা জেনারেল ক্যাটাগরিতে পড়তেছে। এই জেনারেল ক্যাটাগরির কারিকুলামের ভিতরে কর্মমুখী শিক্ষা কেন ইনক্লুড করা দরকার, এবং সেটা করলে আসলে কি ধরনের বেনিফিটেড হতে পারবে শিক্ষার্থীরা যদি ছাত্র জীবন থেকে সে শুরু করে, সেই ধরনের খুবই সিরিয়াস গুরুগম্ভীর কথা কিন্তু এখানে লেখা দরকার ছিল। তোমাদের লেখাগুলো একটু নিয়ে পড়বা, খাতাটা আমি যখন ব্যাক করব তখন পড়ে দেখবা যে ওই টোন, তোমার ভয়েস, তোমার লেখার সেন্টেন্স মেকিং এ আসলে এই রচনার উপযোগী হয় না। তাহলে তুমি কেমনে আশা করো যে অনেক নাম্বার পাবা? আমি যা দিছি তা অনেক বেশি ওভার মার্কিং করা হয়ে গেছে। ঠিক আছে? তো এইটা এইটা বুঝে লিখতে হবে যে টপিক বেস রচনাতে আমার মনে হয়, কিংবা মানুষ কি জীবনে কর্ম ছাড়া কি শুধু পড়ালেখা দিয়ে টাকা থাকা যায়, এই ধরনের সেন্টেন্স তো এখানে লেখা যাবে না। ঠিক আছে? এটা একটু মনে রাখবা। গেল 3 নাম্বারটা।
4 নাম্বারটা সম্ভবত একজন কি দুইজন লিখছো, এখানেও কিন্তু ভুল থেকে যাচ্ছে। তোমার পছন্দের কোনো একজন জ্ঞানী ব্যক্তির বা মনীষীর জীবন ও আদর্শ। তাহলে কোন একজন জ্ঞানী ব্যক্তি তোমার পছন্দের, অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে জ্ঞানী ব্যক্তি কে, সে কিন্তু তোমার পছন্দের হতে হবে। তাইলে তুমি ইন্ট্রোডাকশনে এরকম লিখতে পারো যে পৃথিবীতে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি মনীষীর কারণেই সভ্যতা এগিয়ে যাচ্ছে, জীবন এগিয়ে যাচ্ছে, মানুষ এগিয়ে যাচ্ছে। এরকম তাদের অনুপ্রেরণায় পরবর্তী প্রজন্ম কিংবা আমরা এগিয়ে যাই, আমাদের জীবন সমৃদ্ধ হয়, এরকম মানুষের সংস্পর্শে কিংবা তাদের সম্পর্কে জানতে পেরে, তাদের লেখাপত্র পড়ে, তাদের জীবন কাহিনী শুনে, এরকম কিছু বক্তব্য দিয়ে ইন্ট্রো লিখতে হবে, খুব কম, বেশি না, অল্প কয়েকটা লাইনের মধ্যে লিখে তোমার ওই জ্ঞানী ব্যক্তিটার পরিচয়টা দিতে হবে। সেই জ্ঞানী ব্যক্তিটা কে, তার পরিচয়টা দিতে হবে। এরপর দেখো আমি কি চাচ্ছি, তার জীবন ও আদর্শ, তার মানে তার লাইফটা, সে পুরো লাইফ, সে কিভাবে, কাজী ইসলাম নিয়ে লিখতেছো, কাজী ইসলামের পুরো লাইফটা নিয়ে লিখলাম। একটা প্যারা গেল তার লাইফটা নিয়ে। সেকেন্ড প্যারা তুমি কি লিখতেছো, তার আদর্শ, তার তার আইডিওলজিটা কি ছিল সেটা নিয়ে তুমি লিখলা। থার্ড প্যারা মানে আরেকটা প্যারা থেকে তুমি কি লিখতেছো, কেন তিনি তোমার পছন্দের, এত মানুষ থাকতে দুনিয়ায়, এত জ্ঞানী মনীষী থাকতে তুমি কেন ওনাকেই বেছে নিলে, নিশ্চয়ই তোমার পছন্দ হওয়ার কোনো রিজন আছে। তুমি ওই প্যারাটাতে ওই জিনিসটাকে এক্সপ্লেইন করবা, যে এই যে কাজী নজরুল ইসলামের এই যে জীবনটা, এই যে তার আদর্শটা, যেটা আমরা সাহিত্যে দেখতে পাচ্ছি, তার এই সাহিত্যগুলো পড়ে আমি মোটিভেটেড হই, কিংবা ছোটবেলায় আমি প্রথম যখন তার লেখাটা পড়েছি তখন আমার এই জিনিসগুলো ভালো লেগেছে, এইভাবে বলে দেন তুমি উপসংহার কনক্লুশনের দিকে যাবা। তাহলে দেখো যে লিখেছো কিংবা যারা লিখেছো কিংবা যে যার এটা সম্পর্কে পড়া আছে, একটু লেখা আছে, তার লেখাটা কি আমার ডিমান্ডের সাথে মিলতেছে কিনা। কারণ আমি যেটা বলতেছি আসলে পার্সোনাল এসেটা এইভাবে লিখতে হবে, এটা পার্সোনাল এসে কিন্তু টপিক টপিক টাইপের। কারণ জ্ঞানী ব্যক্তির জীবন এবং আদর্শ, এই পুরো জিনিসটা তোমার সলিড হতে হবে, এটা বানিয়ে লিখতে পারবা না, তুমি র্যান্ডম পিপল নিয়ে লিখতে পারবা না। লিখতে পারো, নাম্বার কিছু দিবে কিন্তু কম দিবে, বেশি দিবে না। তোমাকে পরিচিত, সুপরিচিত কোনো একজন ব্যক্তিকে নিয়ে লিখতে হবে, তার জীবন সম্পর্কে সলিড তথ্য থাকা লাগবে, তার আদর্শ মানে আইডিওলজি সম্পর্কে সঠিক থাকা লাগবে, এবং তুমি কেন তাকে পছন্দ করো সেটার একটা জাস্টিফিকেশন থাকা লাগবে, তারপর তুমি কনক্লুশন দিতে পারবে। তো এইটা মাথায় রেখে এই রচনাটার প্রস্তুতি নিতে হবে। আমি মনে করি এই ধরনের রচনার প্রস্তুতি না নেওয়াই বেটার, কারণ আমার ধারণার মধ্যে মনে হয় না যে এই রচনাতে এই টপিক আসবে। ইভেন পেপারের কোথাও 2026 এর কোথাও এই এই জিনিস থাকবে বলে আমার মনে হচ্ছে না। তো তারপরও যদি তুমি পড়ে রাখতে চাও পড়ে রাখতে পারো, এটা তোমার ইচ্ছা। তো গেল 3 এবং 4 নাম্বার রচনা। 5 নাম্বার রচনা খুবই, মানে অনেকে অনেকে লিখছো, এমন লেখা লিখছো যে ভালো হয়েছে, আবার কারোটা একটু ফানি টাইপের হয়েছে, যাই হোক। এগুলো কিন্তু পরীক্ষার সময় খুব সিরিয়াস মুডে লিখতে হবে, মন চাইলো আর লিখে দিলাম তা কিন্তু করা যাবে না। বারবার বলতেছি, তুমি ভবিষ্যৎ জীবনে কি হতে চাও, একটু একটু সিরিয়াস টাইপের কিছু বলতে হবে। যে কোনো কিছুই সিরিয়াস হতে পারে, আমি ভবিষ্যৎ জীবনে একজন ভালো মানুষ হতে চাই। আরে ভাই ভালো কথা, তো ভালো মানুষ হতে চাই, কিন্তু ভাই এটা রচনা পরীক্ষায় আমি সিরিয়াসলি লিখতেছি, কেমন টাইপের লেখা দরকার এটা আমি কিন্তু বুঝতেছি, তুমিও বুঝতেছো। আমি ভালো মানুষ হতে চাই এটা লিখে কিন্তু তুমি অত সুন্দরভাবে রচনাটাকে কমপ্লিট করতে পারবে না। অবশ্যই প্রত্যেককে আমাদের ভালো হতে হবে। তোমাকে এখানে কোন একটা প্রফেশন নেওয়ার কথা বলা হচ্ছে, তুমি ডাক্তার হতে চাও, তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, তুমি শিক্ষক হতে চাও, এরকম কোন একটা টপিক নিতে হবে। তুমি হইতে চাও না হয়তো বা ডাক্তার, তুমি ডাক্তার নিয়ে পড়ছো, জানো ডাক্তার নিয়ে লিখতে পারবা, লেখ, তোমার ডাক্তার হওয়া লাগবে না। এটা কিন্তু মিথ্যা না, এটাকে আবার মিথ্যা ভাবে ট্রিট করো না। এটা হচ্ছে পরীক্ষায় প্রশ্নের উত্তর লেখার জন্য, তুমি কিভাবে এই জিনিসটাকে সুন্দর করে লিখতে পারছো সেটা জানার জন্য কিন্তু এটা, এইটা, এই প্র্যাকটিসটা। এবং এটা তোমার ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস, নট তোমার জীবনের কাহিনী আমি পরীক্ষায় লিখতেছি, এটা কিন্তু না। এটা তোমার ল্যাঙ্গুয়েজটাকে তারা যাচাই করবে যে হ্যাঁ তুমি এই রচনাটা লিখতে পারো, মতামত টাইপের করে তুমি লিখতে পারো, এটা দেখে তোমাকে মার্ক দিয়ে দিবে। তোমার এই জিনিস কিন্তু ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনের সাথে তুমি অ্যাটাচ করে পাঠাবা না। তো যখন ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করবা তখন যে লেটারটা লিখবে সেটা সলিড হতে হবে, সত্য হতে হবে 100%। আর এই রচনায় তুমি যেটা লিখছো সেটা সত্য না হলে এটা মিথ্যা না, কারণ এটা তুমি প্রশ্নের উত্তর লিখতেছো। যাই হোক, তুমি ভবিষ্যৎ জীবনে কি হতে চাও এবং তার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করা উচিত, তাইলে তুমি ভবিষ্যৎ জীবনে কি হতে চাও। অনেকেই শুরু করছে মানুষ জীবনে অনেক কিছু অনেক কিছু করতে, ম্যাক্সিমামের ভূমিকায় মোটামুটি ঠিক আছে, খুব বেশি ভালো না, কিন্তু চলে। তো ভূমিকাতে তোমার এটা বলে দিতে হবে যে আমি এটা হতে চাই, ভূমিকার লাস্ট লাইনটা হবে আমি একজন ডাক্তার হতে চাই, আমি একজন শিক্ষক হতে চাই, আমি একজন প্রকৌশলী ইঞ্জিনিয়ার হতে চাই। যেটা মানে তুমি বলতে চাও সেটা লিখবা। অবশ্যই ভূমিকার লাস্ট লাইনে সে কথা থাকা লাগবে, মানে কি সেটা মেনটেন করেছো।
এরপর কি, এরপরেই কিন্তু এসে বলতেছে যে বডিটাতে তুমি লিখতেছো সেইখানে তোমার লিখতে হবে তুমি তার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করা উচিত। এইটা লেখার আগে তোমরা অনেকে আবার এটা দিচ্ছ তুমি কি হতে চাও, এটা জাস্টিফিকেশন আমি কেন এটা হতে চাই। এটা খুবই ভালো পয়েন্ট, এটা ভালো লিখছো। কিন্তু এই যে কয়েকজন এই আমি এটা হতে চাই এর পেছনে একটা বিশাল গল্প আছে, এইবার তুমি গল্প লেখা শুরু করলা, ভাই প্লিজ এটা করো না। এটা করলে নাম্বার কমে যাবে। যে আমি ডাক্তার হতে চাই কারণ অনেক বছর আগে আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার বন্ধুর বাসায় গেছি, বন্ধুর বাসায় দিয়ে দেখি তার দাদা অসুস্থ হয়ে গেছে এবং ট্রিটমেন্ট পাচ্ছে না। তখন আমার অনেক খারাপ লাগছে। তারপর আমি মনে মনে ভাবছি আমি বড় হয়ে ডাক্তার হব। এরকম এইসব জিনিস লেখো না প্লিজ। এবং লিখলেও সংক্ষেপে লেখো। এইটাকে এত এলাবোরেট করে গেলাম দেখলাম খাচ্ছিলাম গল্প করতেছিলাম তখন অসুস্থ হয়ে পড়লো, এত ডিটেলে লিখে লাভ কি? আমাদের 200 শব্দের রচনা, টু দি পয়েন্টে লিখতে হবে। টু দি পয়েন্টের বাইরে চলে যাচ্ছি আমরা, নাম্বার তো বাইরে চলে যাবে। তো এই কথা ভেবে এখানে তুমি কেন এটা হতে চাও এটা নিয়ে তুমি একটা রিজন লিখতে পারো অবশ্যই। যে আমার ছোটবেলায় আমার দেখেছি অনেক মানুষের চিকিৎসা পায় না ঠিকঠাক মতো, অনেক হতদরিদ্র মানুষ কিংবা ইন এমার্জেন্সি অনেক সময় দেখা যায় যে ভালো ট্রিটমেন্টের সুযোগটা থাকে না, ডাক্তারের সংখ্যা কম, রোগীর সংখ্যা বেশি। এরকম কিছু পরিসংখ্যান তুমি উল্লেখ করে তুমি ডাক্তার হতে চাও কথাটাকে বলতে পারো। এটা লিখলা, এবার তোমার নিজেকে কিভাবে প্রস্তুত করা উচিত। তো এইটা কিন্তু তোমাকে সবার লেখাই মোটামুটি ঠিক আছে, খারাপ লেখো না, এখানেই নাম্বারটা আসলে বেশি পেয়েছো। তবে এখানে একটু তোমার কি পয়েন্ট গুলো আনা আনা দরকার। যে আসলে তুমি ডাক্তার হতে গেলে তোমাকে কি ধরনের সাবজেক্টে পড়, মেডিকেলে পড়তে হবে, মেডিকেলে পড়ার জন্য এখন ও লেভেল থেকে তুমি নিজেকে ও লেভেলের মানুষ হিসেবেই প্রেজেন্ট করবা। ও লেভেলের ও লেভেলে তুমি কি সাবজেক্ট নিয়েছো, কি সাবজেক্ট নিয়ে পড়তেছো, এ লেভেলে তোমার কি করা উচিত, মেডিকেলে চান্স পাওয়ার জন্য কি ধরনের প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়, তার জন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, এগুলো বললা। এটার পাশাপাশি তোমার ব্যক্তিগতভাবে আগ্রহ জায়গা এবং তুমি মেডিকেল সায়েন্স নিয়ে কতটুকু আগ্রহী, তুমি সেগুলো নিয়ে ব্যক্তিগতভাবে কিভাবে প্রস্তুতি নিচ্ছ, সেই সব কিছু কথাবার্তা বললা। এবং তারপর তুমি শেষ করে দিলা। এটা কিন্তু আসলে কয়টা প্যারা হবে, কেমনে প্যারা নিবে, এটা তোমার হাতে, পুরোপুরি আপ টু ইউ, ঠিক আছে? তো এই জিনিসগুলো ভেবে কিন্তু রচনাগুলো লিখতে হবে। আমি অনেক দীর্ঘ কথা বললাম, লেখার থেকে কথা বেশি বললাম, কিন্তু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে অনুরোধ করছি। এই রচনাটা অ্যাকুরেসির উপর কিন্তু তোমাদের নাম্বারটা ডিপেন্ড করবে। 2-4 জন বাদে ম্যাক্সিমামের কিন্তু লেখা ঠিক আছে, বানান ততটা ভুল হয় না, ফ্রিকোয়েন্সি খুব কম। মানে তুমি যদি 4টা লাইনে 2টা বানান ভুল করো, ওকে সমস্যা নাই, কিন্তু প্রতি লাইনে যদি 3টা 4টা করে বানান ভুল করো তাহলে তো অসুবিধা। তো যাদের সেইটা নাই যে একটা পেজ লিখলে মাত্র 3-4টা বানান ভুল হচ্ছে, এইটা কিন্তু নাম্বারের উপর খুব বেশি ইম্প্যাক্ট ফেলবে না। কিন্তু যার পুরো একটা পেজের ভিতরে 20টা বানান ভুল, তার কিন্তু নাম্বার কমে যাবে। হাতের লেখা, অনেকের হাতের লেখাই কিন্তু পড়া যায় না, অনেক কষ্ট করে পড়তে হয়। আমি কষ্ট করে পড়তেছি, আমি দেখতেছি, ফিডব্যাক দিচ্ছি, আমার কথা শুনতেছো না। এক্সামিনার যিনি দেখবেন তিনি কতটা সিরিয়াসলি দেখবে এটা কিন্তু তুমি জানো না। এবং খাতা কিন্তু চ্যালেঞ্জ করা খুবই টাফ, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে খাতা চ্যালেঞ্জ করার পর কিন্তু নাম্বার বাড়ে না। বাংলা মিডিয়ামে তোমরা শুনছো হয়তো বা বাড়ে, কিন্তু ইংলিশ মিডিয়ামে ক্যামব্রিজে কিন্তু চ্যালেঞ্জ করে খুব বেশি নাম্বার, গ্রেড চেঞ্জ হওয়ার রেকর্ড কিন্তু কম, খুব বেশি হয় না। সেগুলো অন্যান্য সাবজেক্টে হলেও বাংলাতে কিন্তু খুব, বাংলা ইংলিশের ক্ষেত্রে কিন্তু খুব কম। তো সেই সব কিছু মাথায় রেখে নিজের জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করো। এই যে আর কিছুদিন পরীক্ষা আছে, আর কিছুদিন পরেই পরীক্ষা, জাস্ট একটা মাস, এই একটা মাসে একটা প্ল্যানিং করে সুন্দরভাবে পড়ে প্রস্তুতিটা নেও। পেপার 1টা মোটামুটি আমি বললাম, পেপার 2 এ আসলে তেমন কিছু আলোচনা নাই, তবু আমি পেপার 2 নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে তোমাদেরকে পাঠাবো। সে পর্যন্ত ভালো থাকো, মক 6 এর টাইম ডেট সব জানিয়ে দিব। ওকে, আজকে এই পর্যন্তই।